আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ, আপনারা শুনছেন বিটেক রেডিও 00.18। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পডকাস্টে। আমরা জানাবো আপনাদেরকে আজকের প্রোগ্রামের মাধ্যম দিয়ে ক্যাম্পাসের পথ চলা থেকে শুরু করে এই কর্পোরেট লাইফ পর্যন্ত আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ক্যাম্পাসের একজন গর্বিত মেধাবী শিক্ষার্থী। আমি প্রথমেই ভাইয়ের কাছে যাব এবং ভাইকে স্বাগত জানাতে চাই আজকের পডকাস্টে। অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের জন্য শুভকামনা। প্রথমে একটু বলে নিই যে আজকের আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই বিটেক রেডিও থেকে আমাদের ক্যাম্পাসের প্রাক্তন যা শিক্ষার্থী আছেন তাদের থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা কিভাবে আমাদের এই পথ চলাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এবং দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার গড়ে তুলতে পারি, এরই লক্ষ্যে আমাদের আজকের এই বিশেষ পডকাস্ট। প্রথমেই আমি ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আজকের প্রোগ্রামের শুভ সূচনা করতে চাই এবং প্রথমেই ভাইয়ের পরিচয়টা একটু জানতে চাই। ভাই। আচ্ছা, তোমাকে ধন্যবাদ আরো একবার। আমার নাম হচ্ছে রাব্বি ইসলাম এবং আমি নবম ব্যাচে পড়াশোনা করেছি বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। এবং রেডিওর সাথে যদি আমার পথ চলা বলতে হয় তাহলে আমি দীর্ঘ সময় ধরে রেডিওর আরজে এবং সিও ছিলাম। তো রেডিওর শুরু থেকেই আসলে আমরা কাজ শুরু করেছিলাম, তো শেষ পর্যন্ত যে ডেজিগনেশন ছিল আরজে এবং সিও, তো এটাই আমার পরিচয় বলা যায়। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়ের কিন্তু আরো অনেক পরিচয় আছে যেগুলো ভাই আসলে দিতে যাচ্ছেন না। ক্যাম্পাস জীবনে আমি যতটুকু লক্ষ্য করেছি ভাইয়ের অনেক বড় বড় অর্জন আছে। তো এই পর্যায়ে আমি ভাইয়ের কাছ থেকে আসলে জানতে চাই ভাইয়ের ক্যাম্পাস লাইফ সম্পর্কে, আসলে কেমন ছিল সেই দিনগুলো। আচ্ছা, ক্যাম্পাস লাইফ সম্পর্কে যদি বলতে চাই, এটা আসলে অসাধারণ ছিল আমার দিক থেকে। কারণ আমার স্কুল কলেজ থেকে পাশ করে আসার পরে যে এইখানে আসলাম, তো ওই লাইফগুলো থেকে এই লাইফটা আমার কাছে খুবই বর্ণাঢ্য একটা জীবন ছিল। কারণ তোমরা হয়তো দেখেছো যে বিভিন্ন সময় আমি সবচেয়ে বেশি এঙ্গেজ ছিলাম বিভিন্ন প্রোগ্রামে, ক্যাম্পাসের লাইফের যে সংগঠনগুলো এখানে, পাশাপাশি পড়াশোনার সাথেও এঙ্গেজ ছিলাম। তো আমাদের ক্যাম্পাসটা এত বেশি প্রোগ্রাম হয় বা এত ভালো পরিবেশ যে এই লাইফটা আসলে এখন আমরা চলে যাওয়ার পরে অনেক বেশি মিস করি। তো সেই অনুযায়ী বলা যায় যে অসাধারণ ছিল এই লাইফ। ভাইকে ধন্যবাদ। এবার আমরা একটু যাব আসলে একটু কি বলে শিক্ষা জীবনের যে আমরা যদি বলতে চাই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে নিয়ে আমাদের যে সবচেয়ে বেশি জানার ইচ্ছাটা থাকে হচ্ছে ইন্টার্নশিপ নিয়ে। আসলে ভাইয়ের ইন্টার্নশিপের প্রোগ্রামটা বা ইন্টার্নশিপ কিভাবে কি করেছিলেন একটু জানতে চাই আপনার অভিজ্ঞতা। আচ্ছা, ইন্টার্নশিপ এটা হচ্ছে আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। কারণ আমরা যেই জিনিসগুলো শিখি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আমরা যখন দেখি এটা হচ্ছে ইন্টার্নশিপ গিয়ে দেখি, তাই না? যে আমরা যে মেশিনারি সম্পর্কে শিখলাম, পড়াশোনা করলাম, এটা এক্স্যাক্টলি কোন জায়গায় এটার এক্সিকিউশনটা হচ্ছে, তো এটা হচ্ছে ইন্টার্নশিপ। তো আমি ইন্টার্নশিপ সম্পর্কে বলবো, প্রথমেই ইন্টার্নশিপে যাওয়ার আগে আমাদের একটা মাইন্ডসেট রাখতে হবে যে ওখানে গিয়ে আমরা কি কি শিখবো, কি কি দেখবো। এবং ইন্টার্নশিপে সাধারণত আমরা গাজীপুর নারায়ণগঞ্জের দিকে যাই, তো ওখানে কিছু সমস্যা আছে। ধরো তোমার বাসা নিয়ে সমস্যা হতে পারে, ওখানে কারেন্ট খুব একটা থাকে না। এই যে বিষয়গুলো সামাল দেওয়ার পরে তোমার ইন্ডাস্ট্রিতে থাকতে হবে। ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট তো তুমি জানো যে ডাইং সেকশন কিংবা নিটিং, এখানে অনেক নয়েজ থাকে, টেম্পারেচার বেশি থাকে। তো এই বিষয়গুলো আমাদের আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত হইতে হবে। যদি আমরা মানসিকভাবে প্রস্তুত হইতে পারি যে হ্যাঁ এই সিচুয়েশনগুলো আসতেছে সামনে, তারপর হচ্ছে আমাদের শেখার পর্ব শুরু। এখন আমি একটা কথা বলি যে আমি যা শিখতে চাই আমার আসলে ওরকম একটা পরিবেশে বিলং করতে হবে। আমি যদি ডাইং ফ্লোর থেকে এক সপ্তাহ শুধু হাঁটি, তারপর আমি অনেক কিছু শিখবো, তার মানে আমাদের হচ্ছে ওই পরিবেশটার সাথে মানে এঙ্গেজ হইতে হবে। এই যে 2-3 মাস আমরা ইন্টার্ন করি, এরপর হচ্ছে সিনিয়র ভাইদের কাছ থেকে আমাদের জানতে হবে যে ভাই এখানে শেখার কি কি আছে। কারণ ধরো আমরা যখন নিটিং সেকশনে গিয়ে আমরা প্রথম দিকে মেশিন শিখলাম, মেশিনের নাম, ব্র্যান্ড শিখলাম, ঠিক আছে, বাট শেষ দিন শিখলাম এক্স্যাক্টলি ইঞ্জিনিয়ারের যেটা কাজটা। ধরো স্টিচ লেন্থ কত দিতে হবে, জিএসএম মানে এক্সপেক্টেড জিএসএম পাইতে হইলে, তারপর হচ্ছে কত স্টিচ লেন্থ দিলে কত জিএসএম আসে, ঠিক আছে, এরপর হচ্ছে ভিডিকিউ পুলিটা কিভাবে মেনটেন করতে হয়। এই জিনিসগুলো হচ্ছে খুবই প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারদের কাছে এটাই। তো আমরা এটাকে ফাইন্ড আউট করতে হবে যে ইঞ্জিনিয়ার হিসেবে আমার এই ফ্লোরে যদি আমি জব করি তাহলে আমার কি জানা দরকার। তো এইটা তোমার ফ্লোরে যে থাকবে সে যদি ফ্রেন্ডলি থাকে তাহলে সে হেল্প করবে, আর যদি আনফরচুনেটলি এটা না হয় তাহলে সিনিয়রদের কাছ থেকে জানতে হবে। যে আমাদের নিটিং এ দেখা যায় যে ম্যানেজার লেভেলে অনেকে বড় ভাই আছে, তো তার কাছে খোঁজ নিতে হবে যে ভাই আমরা তো ইন্টার্ন করতেছি, এখন নিটিং এ আছি, তো আমরা কি কি শিখতে পারি বা কোনটা কোনটা আমাদের জবের জন্য লাগবে। তো এইভাবে যদি আমরা আগে একটা প্ল্যান সেট করে যাই তাহলে আমার মনে হয় যে ইন্টার্নশিপটা অনেক বেশি ফলপ্রসূ হইতে পারে। তো ইন্টার্নশিপ বিষয়ে আর অনেক কিছু বলা যায়, তবে এটাই প্রাথমিক ধারণা আমার পক্ষ থেকে।
ভাইয়ের কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একটু ক্যাম্পাস লাইফ নিয়ে। ভাই আগে বললেন যে রেডিওর একজন আরজে ছিলেন, তো ভাই আসলে রেডিওর প্রতি আগ্রহটা কিভাবে আসলো আর কেমন ছিল ভাই রেডিওর সাথে পথ চলা? আচ্ছা, রেডিওর সাথে পথ চলা এটা আসলে একটা স্বপ্নের মতো ব্যাপার। আমার রেডিওর যে কিভাবে আগ্রহ তৈরি হইলো এটা বিষয় হচ্ছে, আমি যখন এসএসসি পরীক্ষা দিব তার আগে নবম দশম শ্রেণী যখন পড়াশোনা করি, তো তখন তো ফোন ছিল না, স্বভাবতই তখন ফোন ব্যবহার করতে দেওয়া হতো না ফ্যামিলি থেকে। তো আমাদের বাসায় একটা বাটন ফোন ছিল ছোট, হ্যাঁ ওটা ভাঙা ফোন কাইন্ড অফ, কিন্তু ফোনটা চলতো। তো ওই ফোন দিয়ে আমি তো যেহেতু মফস্বল শহরে বড় হওয়া, ওখানে ইয়ারফোন জানালায় লাগিয়ে আমি এফএম শুনতাম। তো তখন এফএম রাজ হিসেবে আমি যাদের শুনতাম তাদের মধ্যে আরজে কিবরিয়া ছিল, এসকে নামে ছিল 95.2 এফএম প্রবাবলি। এরপর আরজে ফারহান, যে বর্তমানে অ্যাক্টিং করে, আপনারা চিনেন নায়ক হিসেবে, ওই আরজে ফারহান তখন 93.2 প্রবাবলি ওখানে আরজে হিসেবে কাজ করতো। তো এগুলো শুনে আমাকে খুব ফ্যাসিনেট করতো যে এত সুন্দর করে কথা বলে। তারপরে ওখানে জীবনের গল্প বলা হয়, সুন্দর সুন্দর গান প্লে করা হয়। তো এইটা আমার খুব ফ্যাসিনেট করতো যে আমার মনে হতো না আমি যদি এত সুন্দর কথা বলতে পারতাম, আমি যদি আরজে হইতে পারতাম। এরপরে অনেক দিন চলে গেল, ইউনিভার্সিটি লাইফে আসলাম। তো এখানে এসে দেখলাম যে আমাদের একটা রেডিও আছে ক্যাম্পাসে। এটা দেখে আমি খুবই খুশি হলাম যে আমি তো আসলে রেডিওতেই কাজ করতে চাই। তো এরপরে ধ্রুব ভাইয়ের কথা স্মরণ করতে হয়, ভাই এই রেডিওটার সূচনা করে। তো এরপর আমি রেডিওতে ইন্টারভিউ দিই, যখন সার্কুলার দেওয়া হয় যে না নতুন মেম্বার নেওয়া হবে। তো আমার ইন্টারভিউ নেওয়া হয়। তো নেওয়ার পরে ভাইরা খুবই স্যাটিসফাইড ছিল যে ঠিক আছে ওকে নেওয়া যায়। এরপর নেওয়ার পরে আমাকে প্রোগ্রাম দেওয়া হয় আরজে হিসাবে। তো প্রথম দিকে তো একটা ব্যাপার থাকে যে অত গোছালো হয় না, তো প্রথম থেকে আস্তে আস্তে করে ইমপ্রুভ হইতে থাকলো। এরপরে দেখলাম যে ক্যাম্পাসের টিচার তারাও আমাদের প্রোগ্রাম দেখা শুরু করলো, আমাদের ওই যে কমেন্ট করতো স্যাররা, ঠিক আছে। এরপরে আমাদের অনেক সিনিয়ররা যারা ক্যাম্পাস থেকে চলে গেছে তারাও কমেন্ট করতো। তো ওইখান থেকে একটা উৎসাহ পেলাম, একটা পরিচিতিও পেলাম। তো এই বিষয়গুলো বিবেচনা করলে আমার মনে হয় যে রেডিওর সাথে আমার পথ চলা অসাধারণ এবং এটা স্বপ্নের মতো ছিল। এবং আমি চাই যে রেডিওটা আরো বেশি উন্নত করুক। হ্যাঁ, আমরা যেভাবে পরিচালনা করেছিলাম, আমার মনে হয় যে রেডিওর আরো অনেক কাজ করার জায়গা আছে এবং এটা আরো সামনে আরো বেশি এগিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। শুনলাম ভাইয়ের কাছে আসলে রেডিওর সাথে তার পথ চলা। আমরা একটু যাব আরেকটু টেক্সটাইল সেক্টর নিয়ে। ইন্টার্নশিপ করার পরে আসলে কর্পোরেট সেক্টর একটা বিশাল জায়গা, তো এখানে আসলে কোন সেক্টরটা কেমন এবং আপনি কোনটাকে প্রিফারেবল মনে করেন? আচ্ছা, টেক্সটাইল সেক্টর সম্পর্কে আমরা যতটুকু মানে জানতে পারছি এই পর্যন্ত, আমরা তো সদ্য গ্রাজুয়েট হইলাম। তো টেক্সটাইলের প্রত্যেকটা সেক্টরেই একটা প্রেশার থাকে। এখন বিষয় হচ্ছে আমি কোন সেক্টরে যাব এটা হচ্ছে ডিপেন্ড করে আমার প্ল্যান কি ফিউচার। আমার যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে গিয়ে আমি নিটিং এ চাকরি করব 1-2 বছর, এরপরে ফেব্রিক টেকনোলজিস্ট নামে একটা আছে পদ আছে, এখানে যাওয়ার একটা আমার প্ল্যান ছিল। তার মানে আমি যদি ফেব্রিক টেকনোলজিস্ট হইতে চাই তাহলে আমার নিটিং এ অভিজ্ঞতা লাগবে, ফেব্রিক কিনতে হবে। তো এখন তোমার যদি প্ল্যান থাকে যে না আমি ডাইং এ কাজ করব, ভবিষ্যৎ আমার ডাইং নিয়ে হবে, তাহলে আমি ডাইং এ জব করব। বাট আমি যদি চাই যে না আমি মার্চেন্ডাইজার হইতে চাই, তাহলে সেভাবে। এখন তোমার ইন্টার্নে গিয়ে এটা ফাইন্ড আউট করতে হবে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কোন বিষয়টা আমার ভালো লাগছে, ঠিক আছে, কোন বিষয়টা আমাকে অ্যাট্রাক্ট করতেছে। আমার প্রস্তুতি ওইভাবে হবে এবং ডিপার্টমেন্ট সিলেকশন ওইভাবে হবে। ধরো আমি যদি বলি যে ভাই মার্চেন্ডাইজিং খুবই ভালো, সবার তো এটা ভালো লাগবে না। সুতরাং সবার মানে দিক থেকে কিন্তু বিষয়টা আলাদা। সুতরাং আমি বলবো যে তোমরা ইন্টার্নশিপে গিয়ে এগুলো অবজার্ভ করো, একটা সিদ্ধান্তই নিয়ে আসো যে আমি যদি টেক্সটাইল জব করতে চাই তাহলে এই সেক্টরটা বোধহয় আমার জন্য ভালো হবে, বা এখানে ক্যারিয়ার গ্রোথ ভালো, সিনিয়রদের কাছে শুনতে পারো যে ভাই বেতন কোনটায় ভালো। তো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তো আমি বলবো যে আমি যেটা বলবো এটা সবার জন্য ঠিক হবে না, তোমরা হচ্ছে অবজার্ভ করো ইন্টার্নে গিয়ে, তারপর সিদ্ধান্ত নাও। বর্তমানে কাজের অভিজ্ঞতা এবং পরিবেশটা কেমন টেক্সটাইলে? কাজের পরিবেশ তো খুবই চ্যালেঞ্জিং টেক্সটাইলে। আমাদের ওয়ার্কিং টাইম নিয়ে একটা ব্যাপার আছে যে 8 ঘন্টার বেশি কাজ করতে হয়, মেন্টাল প্রেশার থাকে, কারণ তোমার হচ্ছে এখানে প্রোডাকশনের কাজ। এন্ড অফ দ্য ডে তুমি যাই করো তোমার কিন্তু রিকোয়ার্ড প্রোডাকশনটা লাগবে উইদিন লিড টাইম, তাই না? লিড টাইমের মধ্যেই তোমার ওইটা ডেলিভার করতে হবে, না হলে তুমি যতই পরিশ্রম করো এটার কোনো লাভ নাই, কারণ তাহলে তুমি ওই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাইতেছো না বায়ার থেকে, তাই না? তো সুতরাং আমার মনে হয় যে চ্যালেঞ্জ অনেক, একটু অ্যাক্টিভ থাকতে হয় এবং কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে হাই লেভেলের, কারণ তুমি এমন একটা লোকের কাছ থেকে প্রোডাকশন নিচ্ছ যে হয়তো বা পড়াশোনাই করে নাই, ঠিক আছে? আবার তোমার ডিল করতে হচ্ছে যে হয়তো বা পিএইচডি শেষ করছে অথবা তোমার হায়ার লেভেলে যারা আছে তারা। সুতরাং তোমার কমিউনিকেশন স্কিল হইতে হবে ফ্লেক্সিবল এবং তোমার একটু অ্যাক্টিভ থাকতে হবে যে আমি যখন লোয়ার ক্লাস পিপলের সাথে অ্যাট্রাক্ট করতেছি, কথাবার্তা বলতেছি, তখন আমার অ্যাটিটিউড হবে একরকম,
যখন সিনিয়রদের সাথে যাচ্ছি তখন একটু আর রকম। তো আমার মনে হয় যে টেক্সটাইলের চ্যালেঞ্জ বলতে এগুলাই আসলে। ভাই আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি টেক্সটাইল সেক্টরকে নিয়ে, আর আমরা যারা জুনিয়র আছি তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি হবে যদি ক্যাম্পাস লাইফে থাকতেন, ভবিষ্যতের জন্য তারা কি করবে? আচ্ছা, বিষয় হচ্ছে আমার যে ফিউচার প্ল্যান এটা হচ্ছে টেক্সটাইল কেন্দ্রিক না, আমি সিভিল সার্ভিসের জন্য ট্রাই করবো। তো সেক্ষেত্রে টেক্সটাইলে আমার যে কেরিয়ার এই সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে ক্যাম্পাস থেকে আমরা কি করতাম। বিষয় হচ্ছে দেখো, যখন আমরা ক্যাম্পাস থেকে বের হইলাম তখন আমার মনে হলো যে ক্যাম্পাস লাইফটা আমরা অনেক বেশি সময় ছিল আমাদের হাতে, সুযোগ ছিল অনেক বেশি, তো এইগুলো আমরা খুব একটা ইউটিলাইজ করি নাই, তাই না? ধরো আমাদের এত সুন্দর লাইব্রেরি, এত সুন্দর অডিটোরিয়াম, এত সুন্দর ক্যাম্পাস, টিচাররা এত হেল্পফুল, এত সুন্দর আমাদের হল, তো এই জায়গাগুলো আমরা শুধু ধরো খুবই টাইম ওয়েস্ট করছি। তো ক্যাম্পাস থাকলে আমার মনে হয় যে তোমার কিছু স্কিল ডেভেলপ করা উচিত। কোন স্কিল ডেভেলপ করবা তুমি? অবশ্যই কমিউনিকেশন স্কিল। এখন কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হইলে তোমার কি লাগবে? ধরো তোমার যদি ইংলিশের ফ্লুয়েন্সটা ভালো থাকে, এটা তো অবশ্যই হেল্প করবে, তাই না? তো তুমি পাশেই আমাদের ব্রিটিশ কাউন্সিল থেকে করানো হয় কোর্স, একটা ইংলিশে কোর্স করে ফেলো, তুমি কম্পিউটার একটা কোর্স করে ফেলো। এরপর আমাদের পাশেই ধরো আরো অনেক ইনস্টিটিউট আছে, টিটিসি আছে, এখানে অনেক ফ্রি কোর্স করে, তুমি চাইলে এগুলো করে ফেলতে পারো। এবং পাশাপাশি দেখো, যে কিছু করে আর যে কিছু না করে এদের মধ্যে অনেক তফাৎ। তুমি ফ্রি টাইমে একটা বই পড়তে পারো, যে কোনো বই, কোনো সমস্যা নেই। তো তুমি যদি একটা বই পড়ো তাহলে কি হবে, তোমার অনেক ইনফরমেশন গ্যাদার হবে। তুমি পত্রিকা পড়তে পারো। তো ক্যাম্পাস লাইফের যে হিউজ একটা সময়, এই সময়টা যদি তুমি কোনো না কোনো ভাবে তুমি মানে কাজে লাগাও তোমার ভবিষ্যৎ পরিকল্পনার সাথে অ্যালাইন করে, তাহলে ভবিষ্যতে গিয়ে বেগ পেতে হবে। ধরো যদি কেউ একজন বিসিএস ক্যাডার হইতে চায়, তাহলে তার বাংলা, ইংরেজি, ম্যাথ এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তাই না? তো তুমি যদি ক্যাম্পাস লাইফে থাকতে এই বিষয়গুলো বেসিকটা ক্লিয়ার করে যাও, তাহলে পরে গিয়ে তোমার আর বেগ পেতে হবে না। আবার যদি কেউ টেক্সটাইলে ক্যারিয়ার করতে চায়, টেক্সটাইলে ক্যারিয়ার করতে হলে বেসিক জিনিসগুলো জানা লাগবে, যে নিটিং এর বেসিকটা কি, তাই না? ফেব্রিক স্ট্রাকচারটা কেমনে তৈরি করে, তাই না? তারপরে হচ্ছে ডাইং এর বেসিক জিনিসগুলো কি। তো তুমি এইগুলা একটু পড়াশোনা করতে পারো, আমাদের অনেকগুলো বই আছে এই বই থেকে। তো আমার মনে হয় ক্যাম্পাস থাকলে এই কাজগুলো করা উচিত, সময় নষ্ট না করে। এটার সাথে যদি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে আপনি বললেন যে কমিউনিকেশন স্কিল বা কথা বলার দক্ষতা এগুলো লাগবে। আসলে রেডিওতে আপনাকে কিভাবে হেল্প করছে, বা রেডিও আপনাকে কতটুকু সুযোগ দিয়েছে? রেডিওতে তো অসাধারণ একটা বিষয় আছে এখানে। দেখো, রেডিও যদি আর যে থাকে, রেডিও জকি, এদেরকে বলা হয় কথা বন্ধু, তাই না? এরা কথাই বলে আসলে। তো রেডিওতে যদি আমরা আসি তাহলে আমরা কথা বলা অবশ্যই শিখবো। যখন আমরা একটা প্রোগ্রাম করব তখন কিভাবে গুছিয়ে কথা বলতে হয়। আর যেদিন আমরা কেন পছন্দ করি, কারণ তারা কিন্তু প্রচন্ড সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, এজন্যই তাদের পছন্দ করি। তো কমিউনিকেশন স্কিলটা কিন্তু কথা বলাটাই, আমরা কখন কি কথা বলবো, একটা কথা দুইটা সেন্টেন্সের মাঝখানে কতটুকু সময় পজ দিব, এটাই তো আসলে কমিউনিকেশন স্কিল, তাই না? এবং কোথায় কি বলতে হবে। আমরা একটা রেডিওর ধরো একটা শো হচ্ছে, ধরো একটু ইমোশনাল টাইপের শো, এখানে কিন্তু আমরা ফান করতে পারবো না, পারবো? তো আমার মনে হয় যে রেডিও কমিউনিকেশন শেখার অন্যতম একটা ভালো জায়গা বলে আমার মনে হয়। আচ্ছা ভাই, ভাইয়ের কাছে শুনলাম আসলে রেডিও আসলে কিভাবে কমিউনিকেশন স্কিল বা অন্যান্য কাজগুলো করে দেবে বা দক্ষতা অর্জনের কাজে সহায়তা করবে। ভাইয়ের কাছে এবার একটু যাব ব্যক্তিগত কিছু প্রশ্নে, যদি ভাই অনুমতি দেন। আচ্ছা, ভাই আসলে ক্যাম্পাস লাইফের কোন বন্ধু বা কোন স্মৃতি যদি থেকে থাকে একটু শেয়ার। ক্যাম্পাস লাইফে আসলে অসংখ্য স্মৃতি, অসংখ্য বন্ধু বলতে দেখো, বন্ধু তো অনেকই আছে, তো আমাদের বেশি স্মৃতি থাকে রুমমেটদের সাথে, তাই না? ভাই আরেকটু বলি, রুমমেটদের নিয়ে আমার একটা কোশ্চেন এখানে ছিল, যে আসলে আপনার রুমমেট যদি এখানে থাকতো তাকে আসলে কিভাবে মেনশন করতেন? আচ্ছা, আমাদের প্রত্যেকটা রুমের একটা গল্প থাকে। প্রত্যেকটা রুমে আমি মনে করি যে একটা মহাকাব্য তৈরি হয়, তাই না? যে বছরের পর বছর আমরা একসাথে থাকছি, পরীক্ষার সময় আসলে আমরা কিভাবে দিন রাত কাটাচ্ছি, তাই না? তারপরে প্রত্যেকের ব্যক্তিগত জীবনে আমরা কিভাবে ইন্টারফেয়ার করছি। সুতরাং রুমমেটদের বিষয়টা একটা ফ্যামিলির মতো। ধরো আমি যদি অসুস্থ হয়ে যাই, তাহলে প্রথমেই যারা আগে আসে তারা রুমমেট, ঠিক আছে? তো আমাদের অনেক স্মৃতি আছে। আমার যেই স্মৃতিগুলো মনে পড়ে সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে যখন মন খারাপ থাকতো কিংবা খুব একটা প্রেশার থাকতো, আমরা রাতের বেলা ঘুরতে যেতাম 30 গোডাউনে, ঠিক আছে? তখন সিনিয়র ভাইরাও ছিল হেড কাছে। তো রাতের বেলা যখন ঘুরতে যেতাম, এই সময়টা আমার খুব মনে পড়ে, যে তখন লাইফটা মনে হতো এত সুন্দর জীবন, তাই না? এরপরে হচ্ছে ধরো যে কোনো প্রবলেমে আমি সবসময় রুমমেটদের পাশে পাইতাম। তো আমার রুমমেট ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য রবির কথা বলতে হয়, কারণ আমাদের যে 3-4 জন রুমমেট ছিলাম, শান্ত ছিল, এরপরে হচ্ছে হৃদয় ছিল, তোফাইল ছিল,
তো এরা প্রত্যেকটা বিষয় আমাকে সাপোর্ট করতো। তো ওরা আমাকে রুমে ক্রিটিসাইজ করতো, সবসময় রুমে ওরা আমাকে ক্রিটিসাইজ করতো। ধরো আমি কবিতা আবৃত্তি করতাম, ওরা আমাকে খুবই ক্রিটিসাইজ করতেছে, কবিতা আবৃত্তি করে তো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, কিন্তু ওরা বাইরে সবসময় আমার প্রশংসাই করতো। বা আমার বিষয়ে কেউ যদি কোনো ফালতু কথা বলতো, ওরা প্রোটেস্ট করতো বিষয়টা, ঠিক আছে? তো রুমমেটদের রোলটা আমার লাইফে অনেক মানে বেশি আমার মনে হয় ক্যাম্পাস লাইফে। এবং পাশাপাশি শান্তর কথা বলতে হয়। শান্ত তো একটু ফুটবল প্রেমী মানুষ, ওর সাথে প্রচুর তর্ক বিতর্ক হইতো। ও রিয়াল মাদ্রিদ সাপোর্টার, আমি বার্সা, তো সেক্ষেত্রে মেসি রোনালদো নিয়ে অনেক কথাবার্তা হইতো, এবং এইটা খুব এক্সট্রিম লেভেলে চলে যেত এক সময়। ভাই এখনো তো হয়, আমরা দেখি ফেসবুকে আপনারা করেন। হ্যাঁ এখনো হয়, আমরা ফেসবুকের কমেন্ট সেকশনে হয়, এখন আর সামনাসামনি খুব একটা হয় না। তবে এটা আমার মনে হয় এটা আমাদের মজার স্মৃতি, আমরা ব্যাচের সবাই এটা উপভোগ করি যে শান্তর সাথে আমাদের কনফ্লিক্ট হচ্ছে কি ফুটবল নিয়ে। এটা আমার মনে হয় ক্যাম্পাসে সবাই এই বিষয়টা খুবই উপভোগ করে। তো এই স্মৃতি, অসংখ্য স্মৃতি আছে, তার মধ্যে দু একটা বললাম আর কি। আর আরজে হওয়ার আগে ভাই এই যে আয়নাতে দাঁড়িয়ে যে প্র্যাকটিস করে, এরকম করছিলেন? করার সময় ধরা খেয়েছেন রুমমেটদের কাছে? বিষয় হচ্ছে আরজে হওয়ার আগে যে প্র্যাকটিসটা আমি আয়নাতে কখনো খুব একটা করি নাই, খুবই মিনিমাম করছি আয়নাতে। বাট আমি সেলফ টকিংটা খুব করতাম, যে আমি মনে মনে ভাবতাম ঠিক আছে আজকে আমি হচ্ছে একজন ইন্টারভিউ নিচ্ছি, তো এখানে আমি কি বলবো, আমার কি বলা উচিত। এবং ইংলিশের ক্ষেত্রে এটা করতাম আমি, যে একা একা প্র্যাকটিস করতাম মনে মনে, সেলফ টকিং যেটাকে বলে, তাই না? এবং আমি সবচেয়ে পছন্দ করতাম কি আমার শোগুলো যাতে একটু ইমোশনাল হয়, মানুষকে অ্যাট্রাক্ট করে এই টাইপসের। ধরো আমি প্রোগ্রামের নাম ছিল আমার জীবনের ডায়েরি, তারপরে জীবনের গল্প কথন, এই জিনিসগুলো কি মানুষের লাইফে ইন্টারাক্ট করার ব্যাপারটা। তো আমি মনে মনে ভাবতাম যে যদি একটা গল্প হয়, এই গল্পটা আমি কিভাবে শুরু করব, ঠিক আছে? আমরা ধরো ইন্ট্রো দিতাম, অলরাইট ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন সাস্টেক রেডিও, তখন সাস্টেক ছিল, এখন বিটেক হয়ে গেছে, তাই না? বিটেক রেডিও 00.18 FM। এরপরে আমাদের যে বেসিক যে জিনিসগুলো আমরা এফএম থেকে শিখতাম, যে আমাদের বলতে হবে এখন সময় কয়টা, এরপরে হচ্ছে কতক্ষণ আমি থাকবো, কি বিষয়ে কথা বলবো, তো এইগুলো আমি হচ্ছে প্র্যাকটিস করতাম নিজে নিজে, আয়নার সামনে খুব একটা না। তবে আয়নার সামনে করাটা খুব ইফেক্টিভ। আয়নার সামনে কখন দরকার, যখন হচ্ছে কি তুমি অভিনয় করবা, তোমার ফেসটা কোনো একটা ক্যামেরা নেওয়া হবে তখন, কারণ তুমি দেখবা যে তোমার কথার সাথে তোমার এক্সপ্রেশনটা যাচ্ছে কিনা। তো এফএম এ তো কেউ ফেস দেখতেছে না, তাই না? তখন এই কারণে আয়না খুব একটা করা হতো না, বাট আমি খুব সেলফ টকিং করতাম। লাইভে কথা বলার সময় এমন কিছু কি বলেছেন যা পরে আফসোস করতে হয়েছে? লাইভে কথা বলার সময় আসলে এমন কিছু বলেছে কিনা, এর থেকে মনে হয় যে এমন কোন জিনিস বলেন নাই যেটা মনে হইতো যে ভাই বললে ভালো হইতো। এরকম অসংখ্য জিনিস, ধরো আমি যখন উপস্থাপনা করতেছি, আমার পরে মনে হলো যে এই কিছু বিষয় মনে হয় মিস করে ফেলছি, এই বিষয়গুলো বললে এই আজকে প্রোগ্রামটা আরো ভালো হইতে পারতো। বা একটা টিচার সম্পর্কে আমি যখন তার বিশেষণ বলতেছি, তখন আমার পরে মনে হচ্ছে যে স্যার সম্পর্কে আরো একটু কিছু বলা যাইতো। তো এরকম অনেক হয়, প্রত্যেক প্রোগ্রামে হবে, তুমি কখন স্যাটিসফাইড থাকবে না, মনে হবে যে আরো অনেক কিছু বলা যাইতো। এই হচ্ছে বিষয়। আরেকটু ভাই, আপনি তো ভাই রেডিওতে কণ্ঠ দেন ভাই, আপনার কণ্ঠ শুনে কি কারোর হৃদস্পন্দন বেড়ে গিয়েছে? আচ্ছা, যারা আরজে থাকে তাদের কণ্ঠ শুনে বা তাদের প্রোগ্রাম দেখে অনেকের হৃদস্পন্দন বাড়ে। আমার ক্ষেত্রেও ভিন্ন না, একই। অনেকেই পছন্দ করতো, অনেকেই মানে আর্জ রেডিওর থ্রুতে হোক বা কবিতার থ্রুতে হোক, অনেকেই এই বিষয়টা খুবই পছন্দ করতো, অ্যাপ্রিসিয়েট করতো। এবং এই কারণে আমি একটা সময় ফেসবুকে কবিতা বা এইগুলো আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, যে মানুষ বেশি অ্যাট্রাকশন করা শুরু করছে। এই হচ্ছে বিষয়। আর ভাই ক্যাম্পাস লাইফে যদি আপনি একটা সুপার পাওয়ার দেওয়া হতো, তাহলে আপনি কি পরিবর্তন আনতে চান? ক্যাম্পাসে পরিবর্তন, ক্যাম্পাস লাইফে আমাদের ক্যাম্পাসটা অসাধারণ সুন্দর সাজানো। আমার মনে হয় যে ক্যাম্পাস লাইফে আমাদের সুপার পাওয়ার থাকতো, মানুষের মেন্টালিটির কিছু একটা পরিবর্তন আনতাম, যে কোঅপারেশন, ইনোভেশন, এই জিনিসগুলো যেন বেশি হয় আমাদের ক্যাম্পাসে। ধরো গবেষণার বিষয়টা খুবই নাই বললেই চলে। এরপর হচ্ছে পড়াশোনার দিকগুলো আমার মনে হয় যে আরো ভালো হইতে পারতো। আমরা যে পড়াশোনা করি, যে ট্রেন্ডের মধ্যে আছি, আমার মনে হয় এটা ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। এবং আমাদের ক্যাম্পাসে কিছু প্রবলেম তো অবশ্যই থাকবে, হাজারো ভালো দিকের মধ্যে। সহযোগিতাপূর্ণ যে একটা মনোভাব, আমার মনে হয় এটা আরো থাকা উচিত। বা ক্লাবের মধ্যে যেন কোনো বিভাজন না হয়, কোনো স্টুডেন্টদের মধ্যে যেন বিভাজন না হয়। আমরা সবাই যে এক জায়গারই মানুষ, এবং ক্যাম্পাস থেকে চলে যাওয়ার পরে আমরা আমাদের মধ্যে যে আসলে অনেক বিষয়গুলো কখনো আসবেই না, আমাদের সাথে কখনো হয়তো দেখাই হবে না, এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের চলাফেরা করা উচিত। কারো মনে কষ্ট দিয়ে বাসকে আমার অবস্থান ভালো, আমার এই কারণে আমি যে একটা দম্ভ নিয়ে চলবো, এই জিনিসগুলো যেন না হয়। আমার মনে হয় যে মানুষের চিন্তা ভাবনা ক্যাম্পাসে আরো ফ্লেক্সিবল হইলে ভালো। তবে যথেষ্ট ভালো আছে, তো আর একটু হইতে পারতো, এবং ক্যাম্পাসে পড়াশোনার বিষয়টা বোধহয় আর একটু সুন্দর হইতে পারে। আমরা একেবারেই শেষ পর্যায়ে, ভাইয়ের কাছে আরেকটা শেষ প্রশ্ন আছে, তার আগে একটু বলে নিতে চাই, ভাইয়ের সাথে এতক্ষণ যা কথা হলো অনেকটাই প্রাণবন্ত ছিল, এবং ভবিষ্যতে আমাদের জন্য বা ক্যাম্পাসের জন্য
আসলে আপনার কোনো অনুভূতি বা আমাদের জুনিয়র যারা আছে বা আমরা যারা আছি আমাদের জন্য আসলে কি বলে যেতে চান শেষ? আচ্ছা, যেটা বলতে চাই যেটা হচ্ছে, তুমি যখন ক্যাম্পাস থেকে চলে যাবে, তুমি একটা জিনিস আবিষ্কার করবা যে তোমার ফোনের গ্যালারির সবচেয়ে সুন্দর যে ছবি, এটা ক্যাম্পাস লাইফের। সুতরাং এই যে লাইফটা, এই লাইফ থেকে চলে গেলে তোমার মনে হবে আমি কারাগারে চলে আসছি। সুতরাং এত সুন্দর লাইফটা তোমরা নষ্ট করবা না, এটা একটা বিষয়। ক্যাম্পাস লাইফে পড়াশোনা করবা, এনজয় করবা, বন্ধুদের সাথে ট্যুরে যাবা, যতভাবে এনজয় করা যায় লাইফটা করো। তবে অবশ্যই এমন কিছু করা যাবে না যেটা তোমার ক্যাম্পাসের রেপুটেশন নষ্ট হবে, তোমার ফ্যামিলির রেপুটেশন নষ্ট হবে, তোমার কোনো একটা বিপদ হতে পারে এরকম। তো ক্যাম্পাস লাইফটা সবার সাথে মিলেমিশে সুন্দর স্মৃতি তৈরি করো। আসলে আমাদের জীবনে স্মৃতি ছাড়া কোনো কিছুই থাকে না, এন্ড অফ দ্য ডে। সুতরাং আমি বলবো যে ক্যাম্পাসের পড়াশোনা ঠিক রেখে তোমরা লাইফটাকে এনজয় করো, সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করো। পরবর্তীতে দেখবা যে এই জিনিসটা তোমাকে মানে শান্তি দেয়। ধরো আমরা যখন আসতেছিলাম বরিশালে, তো আমার যে রুমমেট রবি একসাথে আসছে, ও বলতেছিল যে যখন মাঝে মাঝে কাজে খুব প্রেশার থাকে, হঠাৎ যদি ক্যাম্পাসের একটা ছবি সামনে আসে, ধরো ওর 10 মিনিট সময় চলে যায় যে বিষয় নিয়ে দেখতে, ওর মন খারাপ হয় আবার ভালোও লাগে। ঠিক আছে, আমরা এত সুন্দর একটা লাইফ লিড করে আসছি। সুতরাং আমি বলবো যে জীবনের স্মৃতি তৈরি করো, সুন্দর লাইফ লিড করো, উপভোগ করো এবং সবাইকে একসাথে নিয়ে থাকো। এটাই আমার সাজেশন হবে। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে ভাইকে আরেকটা লাস্ট বিষয়, সেটা হচ্ছে আমরা অনেকদিন ধরে আসলে ভাইয়ের কাছ থেকে সেই আর কি রেডিওর ইন্ট্রোটা শুনি না, এইটা দিয়ে আমরা শেষ করতে চাই ভাইয়ের সাথে এই প্রাণবন্ত কথা। আচ্ছা, আমি তোর একটা গতানুগতিক সেম ইন্ট্রো দিতাম, এটাই দিচ্ছি। সো অলরাইট ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন বিটেক রেডিও 00.08 FM এবং আপনাদের সাথে আছি আপনাদের পছন্দের আরজে রাব্বি, এবং থাকবো ঠিক 30 মিনিট সময় জুড়ে জীবনের গল্প প্রোগ্রামে। আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন, আমাদের মেসেজ করতে পারেন। মেসেজ করতে হলে আপনার মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে SR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন, এবং আপনার মনের কথাটি লিখে পাঠিয়ে দিন 0317013092 এই নাম্বারটিতে। চমৎকার আসলে ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।